আমরা এখানে কোনো রাজনৈতিক হার জিতের বিশ্লেষণ করতে বসিনি, বরং আমাদের উদ্দেশ্যটা একটু অন্যরকম। ডেটা আর তথ্যের ওপর ভিত্তি করে আমরা একটা গোটা বিধানসভা কেন্দ্রকে বোঝার চেষ্টা করব। দেখব শুধু ভোটে জেতার অঙ্ক পেরিয়ে কিভাবে সুশাসনের একটা সত্যিকারের নীলনকশা তৈরি করা যায়। সাধারণত আমরা রাজনীতিকে একটা খেলার মতো দেখি, তাই না? কে জিতল, কে হারল। কিন্তু আজ আমরা এটাকে একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম হিসেবে দেখব। এমন একটা সমস্যা যার সমাধান আবেগে হয় না, হয় সঠিক তথ্য আর নিখুঁত পরিকল্পনা দিয়ে। তো আমাদের এই বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের পাথর প্রতিমা। এই যে ম্যাপটা দেখছেন, এটাই হবে আমাদের আলোচনার ভিত্তি। এই মাটির ওপরেই আমরা ডেটা আর বাস্তবতাকে মিলিয়ে দেখব। কোনো সংখ্যা বা ডেটা দেখার আগে চলুন ওখানকার মাটির গন্ধটা একটু বোঝার চেষ্টা করি। সেখানকার মানুষ কিভাবে বাঁচেন, তাদের দৈনন্দিন লড়াইটা কি, সেটা অনুভব করাটা খুব জরুরি। কারণ পাথর প্রতিমার ভূগোল আর অর্থনীতি ওখানকার রাজনীতির পথ ঠিক করে দেয়। পাথর প্রতিমা মানে ঠিক কি? দেখুন, এটা শুধু একটা নাম নয়, এটা সুন্দরবনের উপকূলের জীবন সংগ্রামের একটা জ্বলজ্বন্ত ছবি। একদিকে নদী নালা ঘেরা নিচু জমি, যেখানে আয়লা বা আমফানের মতো ঝড় নিত্যসঙ্গী। এখানকার অর্থনীতি মূলত ধান, পাট আর মাছ ধরার ওপর নির্ভরশীল, মানে পুরোটাই প্রকৃতির দয়ার ওপর। আর জনসংখ্যার দিকে যদি তাকাই, প্রায় ৮৯% হিন্দু, ১১% মুসলিম আর একটা বড় অংশ, প্রায় ২৩% তফসিলি জাতিভুক্ত। এই সব কিছুরই একটা গভীর ছাপ আছে এখানকার উন্নয়নের চাহিদা আর রাজনীতির ওপরে। এবার কিছু কঠিন সত্যি। ৪৯%। ভাবা যায়? মানে এলাকার প্রায় অর্ধেক পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই একটা সংখ্যাই বলে দেয় যে উন্নয়নের ঘাটতিটা কতটা ভয়াবহ। এর মানে হল, প্রতি দুটো বাড়ির একটাতে রোজকার লড়াইটা শুধু কোনো মতে বেঁচে থাকার জন্য। আর রাস্তাঘাটের অবস্থা? মাত্র ১৫% গ্রামে সারা বছর চলার মতো পাকা রাস্তা আছে। এর মানে কি দাঁড়ায়? বর্ষার সময়ে বাকি গ্রামগুলো দেশের বাকি অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ কেউ অসুস্থ হলে বা ফসল হাটে নিয়ে যেতে হলে কি অবস্থা হয় একবার ভাবুন। এটা শুধু যোগাযোগ ব্যবস্থার সমস্যা নয়, এটা সুযোগ থেকে বঞ্চিত হওয়ার গল্প। আর কর্মসংস্থান? দেখুন, কাজ করার মতো বয়সের মানুষদের মধ্যে মাত্র ৪২% হাতে কাজ আছে। বাকিরা এক কথায় বেকার। পড়াশোনা করেও যখন কাজ মেলে না, তখন যে কী পরিমাণ হতাশা তৈরি হয় তা সহজেই অনুমেয়। এই অর্থনৈতিক চাপটা এখানকার মানুষের জীবনের একটা রোজকার বাস্তবতা। বেশ, এই যে এত সমস্যা, এত হতাশা, মানুষের এই অনুভূতিগুলো ভোটের বাক্সে কিভাবে ধরা দেয়, চলুন এবার সেই গল্পটা দেখি। কারণ ভোটের ফলাফল আসলে জননের মনের কথা শোনার একটা উপায়। এই ডেটাগুলো দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার। শাসক দলের ভোট মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে আছে, ৫০ থেকে ৫২% মধ্যে। কিন্তু আসল খেলাটা হচ্ছে অন্যদিকে। দেখুন, ২০১৯-এর লোকসভা থেকে ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির ভোট ৩৭% থেকে বেড়ে ৪২%-এ পৌঁছেছে। এই পরিবর্তনটা আমাদের বুঝতে হবে। এই গ্রাফটা দেখুন, এখানে মূল বিরোধী দলের ভোট শেয়ারের বৃদ্ধিটা চোখে পড়ার মতো। ২০১৯ থেকে ২০২১ মাত্র ২ বছরে প্রায় ৫% ভোট বৃদ্ধি। ভোটের রাজনীতিতে এইটুকু সময়ের মধ্যে এমন পরিবর্তন একটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে প্রতিষ্ঠান বিরোধিতা বাড়ছে। একটা বড় অংশের মানুষ হয়তো পরিবর্তনের কথা ভাবছেন। আর এখানেই আমাদের মনে রাখতে হবে, যে কোনো তথ্য বিশ্লেষণের সময় মানুষের মর্যাদা এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোটা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এখনকার যিনি বিধায়ক, তার অবস্থাটা ঠিক কি? একদিকে যেমন তিনি ৩ বারের জয়ী, এলাকায় ভালো চেনাশোনা, মাটির কাছাকাছি মানুষ। অন্যদিকে বয়স একটা ফ্যাক্টর, আর রাস্তাঘাট বা অন্যান্য পরিকাঠামোর কাজ যে খুব একটা এগোয়নি, সেটাও মানুষ দেখতে পাচ্ছে। রাজ্যের কল্যাণমূলক প্রকল্পগুলো কাজে লাগিয়ে আস্থা ধরে রাখার সুযোগ এখনও আছে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই প্রতিষ্ঠান বিরোধিতা আর স্থানীয় স্তরের দুর্নীতির অভিযোগগুলো সামলানো। কিন্তু ভোটের এই সংখ্যাগুলোই সবটা নয়। এর পেছনে আসল কারণগুলো কি? মানুষের ক্ষোভটা ঠিক কোথায় জমেছে? ডেটার আড়ালে লুকিয়ে থাকা সেই গল্পটাই এবার আমরা খুঁজে বের করার চেষ্টা করব। অসন্তোষের কারণগুলো যদি আমরা এক এক করে দেখি, প্রথমত সরকারি প্রকল্পে কাটমানি বা দুর্নীতির অভিযোগ। এটা মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।
তারপর তো আছেই নদীবাঁধ ভেঙে ফসল নষ্ট হওয়ার ভয়, যা এখানকার মানুষের জীবন জীবিকার সবচেয়ে বড় সংকট। ভালো স্বাস্থ্যকেন্দ্রের অভাব, বেকারত্ব আর জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই সব কিছু মিলিয়ে একটা গভীর অসন্তোষ তৈরি হয়েছে। এর সাথে কিছু সামাজিক বিষয় উত্তেজনা বাড়িয়েছে। এই যে এতগুলো সমস্যা, যার শিকড় অনেক গভীরে, তাহলে এগোবার রাস্তাটা কি? শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানও তো দরকার। এই প্রশ্নটা ধরে আমাদের আলোচনাটা এবার সমাধানের দিকে মোড় নেবে। এখন আমরা একটা সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা নীল নকশা নিয়ে কথা বলবো। এর লক্ষ্য শুধু পরের ভোটে জেতা নয়, বরং মানুষের সমস্যাগুলোর একটা স্থায়ী সমাধান খুঁজে বের করা। ডেটাকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের দরজায় পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেটাই এর মূল কথা। এই কৌশলটার নাম দেওয়া যেতে পারে চতুর্মুখ নীতি। এর 4টে দিক আছে। প্রথমটা হল রূপান্তর, মানে দুর্নীতির বিরুদ্ধে যে ক্ষোভটা আছে সেটাকে পরিবর্তনের শক্তিতে বদলে দেওয়া। দ্বিতীয়টা সংরক্ষণ, অর্থাৎ সব মানুষের জন্য স্থিতিশীলতা আর সরকারি প্রকল্পের সুবিধা নিশ্চিত করার আশ্বাস। তৃতীয়টা সৃষ্টি, মানে কাজ তৈরির জন্য নতুন নতুন বিকাশের পরিকল্পনা সামনে আনা। আর চতুর্থটা হল শক্তি, বিভাজনের ঊর্ধ্বে উঠে একটা শক্তিশালী নেতৃত্ব তুলে ধরা। এই 4টে দিক একসাথে কাজ করলে তবে সব ধরনের মানুষের কাছে পৌঁছানো সম্ভব। শুধু বড় বড় কথা নয়, এই ব্লুপ্রিন্টের মধ্যে রয়েছে কিছু নির্দিষ্ট মাপা যায় এমন প্রতিশ্রুতি। যেমন ধরুন ৭৫ কোটি টাকার বিনিময়ে ২ বছরের মধ্যে পাকা রাস্তা তৈরি, যা এলাকার অর্থনীতি আর আপৎকালীন পরিষেবাকে বদলে দেবে। ৫০ কোটি টাকায় ১৮ মাসের মধ্যে মজবুত বাঁধ তৈরি করা, যা প্রায় ২,০০০ হেক্টর চাষের জমিকে বাঁচাবে। আর ২০ কোটি টাকায় ১ বছরের মধ্যে একটা স্কিল ডেভেলপমেন্ট আর ফিশারি হাব, যা অন্তত ৫০০ জন স্থানীয় যুবকের কাজের ব্যবস্থা করবে। এগুলোতে খরচ আর সময়সীমা দুটোই স্পষ্ট করে বলা আছে। এটাই হলো দায়বদ্ধতা। আসলে দিন শেষে নেতৃত্ব মানেটা কি? এটা শুধু ভোটে জেতা বা ক্ষমতা ধরে রাখার নয়। এর আসল মানে হল মানুষের সেবা করা, তাদের কাছে দায়বদ্ধ থাকা। ক্ষমতা একটা পবিত্র দায়িত্ব, যা মানুষের জীবনকে উন্নত করার জন্য ব্যবহার করা উচিত। ভারতের ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী যে কোনো তথ্য ব্যবহার করার আগে মানুষের সম্মতি নেয়া এবং তাদের গোপনীয়তাকে সম্মান করা অপরিহার্য। এটি একটি সুস্থ গণতন্ত্রের ভিত্তি। এটাই হলো সবচেয়ে জরুরি কথা। ডেটা কোনো নির্বাচনী অস্ত্র নয়। ডেটা হলো ভরসার ভিত্তি, আর সেই ভরসা তৈরি হয় কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে, ডেলিভারির মাধ্যমে। যখন মানুষ দেখে যে তাদের সমস্যা সমাধানের জন্য তথ্যকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, তখনই সত্যিকারের বিশ্বাস জন্মায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ডেটা আর ইঞ্জিনিয়ারিংয়ের মতো নিখুঁত পদ্ধতি কি সত্যি একজন নেতা আর তার এলাকার মানুষের মধ্যে একটা মজবুত, দীর্ঘস্থায়ী বিশ্বাসের সেতু তৈরি করতে পারে? এই প্রশ্নটা শুধু পাথর প্রতিমার জন্য নয়, আমাদের গোটা দেশের সুশাসনের ভবিষ্যতের জন্য খুব জরুরি। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।